প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আসিয়ার সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি। আমরা শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব, ক্রেতাদের ওপর আরও চাপ, ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে, শিশু ও বয়স্কদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। 2024 সালে যক্ষ্মা হাসপাতালে ভর্তি 4783 রোগী। উত্তরা থেকে পালানো ওসিকে গ্রেফতারে সারা দেশে সতর্কতা জারি। মানবজমিন, 10 কোটিতে মাল্টার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন তারিক সিদ্দিকের স্ত্রী কন্যা। সিলেটে কারা লুট করল 3 কোটি টাকার জুয়েলারি। 71 প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত। দেশে 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত। এবার ভ্যাটের চাপে জনগণ। সমকাল, কষ্টে চলা মানুষের উপর চাপ আরও বাড়ল। হাসিনা ঘনিষ্ঠদের থেকে ফ্ল্যাট উপহার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক। আমার দেশ, পণ্য ও সেবায় নজিরবিহীন ভ্যাট বৃদ্ধি, আইএমএফের চাপে সরকারের গণবিরোধী সিদ্ধান্ত। রংপুর খাদ্য বিভাগে অচলাবস্থা, ক্রয় প্রক্রিয়ার ভুলে 2 মৌসুমে ধান কেনা যায়নি। পাচারের টাকায় ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচার, 3500 কোটি টাকা মেরে বহাল তবিয়তে পিকে হালদার। আমাদের সময়, মরা ব্যবসা বাণিজ্যে খাঁড়ার ঘা, ভ্যাট বৃদ্ধি, ভ্যাট ট্যাক্স ও গ্যাসের দাম বৃদ্ধিতে চাপ আরও বাড়বে, উদ্বেগ অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। কাতার আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার, মির্জা ফখরুল। কালবেলা, ঢাবি পোর্টালের তথ্য হ্যাকারদের হাতে, মিত্রদেরও পাশে চায় বিএনপি, দ্রুত নির্বাচন দাবি। আমির খসরু, -2 আশা কখনো পূরণ হবে না। দেশ রূপান্তর, বছরের শুরুতে খরচের ধাক্কা, 100 পণ্যের উপর ভ্যাট ও শুল্ক। ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে 6 লাশ, জুলাই অভ্যুত্থান। আজ শুরু হতে পারে খালেদা জিয়ার লিভারের চিকিৎসা। খবরের কাগজ, ব্যবসা বাণিজ্য শিল্পে খরচ আরও বাড়ল। গ্রেপ্তারের লক্ষ্যে সারা দেশে জরুরি বার্তা, অসুস্থতার ভান করে পালিয়ে যান সাবেক সেই ওসি। 3 নাতনিকে কাছে পেয়ে খুশি খালেদা জিয়া, বাসা থেকে খাবার আনেন জুবাইদা। দৈনিক দিনকাল, শতাধিক পণ্য ও সেবায় শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ। প্রযুক্তি হস্তান্তরে তুরস্কের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। দৈনিক করতোয়া, ভালোভাবেই চিকিৎসা হচ্ছে খালেদা জিয়ার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ব্যাংকস ব্রেস ফর স্ট্রিক্টার এনপিএল রুলস, ফিয়ার লস, এরোডিং ক্যাপিটাল বেস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ বেশিরভাগ সংবাদপত্রেই ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর যে সাম্প্রতিক সিদ্ধান্ত, সেটি প্রভাব প্রতিক্রিয়া নিয়েই শিরোনাম হয়েছে। যেমন প্রথমে আমরা যেটি বলছিলাম, ক্রেতাদের উপর আরও চাপ, এরকম শিরোনাম দিয়ে আমরা শুরু করছিলাম। সার্বিকভাবে নিত্যপণ্যের দাম কিন্তু গত 1 বছরের বেশি সময় ধরে বেড়ে চলছে। এর মধ্যে 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 5 আগস্টের পরে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার, কিন্তু ব্যবসা বাণিজ্যের নীতিতে কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। বরং এই যে ভ্যাট আরোপ করা হলো এবং 100 পণ্যের উপরে, এর বেশিরভাগ চাপ পড়বে সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং গরিব মানুষের উপর। আজকে যারা সরকারের নীতি নির্ধারক, তাদের কেউ কেউ কিন্তু যখন বিরোধী দলে ছিলেন, গবেষক হিসাবে, অর্থনীতিবিদ হিসাবে, তারা কিন্তু বলেছেন যে ভ্যাট না বাড়িয়ে, মানে গরিবের উপর করের বোঝা না বাড়িয়ে যাতে করের পরিধি বাড়ানো হয়।
অর্থাৎ বেশি মানুষকে করের প্রত্যক্ষ করের আওতায় আনা হয়। ভ্যাট তো হচ্ছে অপ্রত্যক্ষ কর, এবং আপনি যে কোনো মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে বিত্তবান মানুষ পর্যন্ত যে পণ্য কিনবে তার উপর ভ্যাট, সেই পণ্যের উপর ভ্যাট আরোপ করা হলে সবার উপরে এটি পড়বে। এখন সমাধান কি? আমার দেশ পত্রিকা কিন্তু দেখেছে যে আইএমএফের পরামর্শে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিল। তো এটা গণমুখী কোনোভাবেই নয়, এবং এর বিকল্প ছিল কিনা এটি চিন্তাভাবনা করা উচিত, বা বিকল্প কি করা যায়। কারণ মানুষ কিন্তু নিত্যপণ্যের দামের যে ঊর্ধ্বগতি এবং চালসহ সব পণ্যের বাড়ছে, খুবই কষ্টে আছে সীমিত আয়ের মানুষ, গরিব মানুষ। এবং এর মধ্যে ভ্যাট একদিকে ভ্যাট বাড়ানো হলো, অন্যদিকে কিন্তু ট্রাক সেল বন্ধ করে দেওয়া হলো। ট্রাকে গরিব মানুষকে যে ট্রাকে লাইন দিয়ে চালসহ অন্যান্য পণ্য নিত, আবার এই যে দ্বিমুখী চাপ সাধারণের উপর, ট্রাক সেল বন্ধ করার কি যুক্তি আমরা দেখি না। কারণ যে কারণে মানে বাজারে দাম বেশি, সীমিত আয়ের মানুষ কিনতে পারবে না বলে তাদেরকে সুলভে বা কিছুটা কম দামে এই পণ্যগুলো দেওয়া হতো, বন্ধ করে দেওয়া হলো। এর আগে আওয়ামী লীগ সরকার 100 পরিবারকে 1 কোটি কার্ড করেছিল 100 পরিবারের জন্য, 1 কোটি পরিবারের জন্য, যাদেরকে স্বল্প মূল্যে 4টি পণ্য দেওয়া হতো। সেটাও কিন্তু যা এখন 57 লাখ আছে, বাকি 43 লাখ কার্ড বাতিল করা হয়েছে, এবং কিছু কিছু কার্ড তার এই বাতিল করার মধ্যে যাচাই বাছাই করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে 5 মাস যাচাই বাছাইয়ের কাজটা শেষ হয়নি, এবং ওই 43 লাখ যারা এর মধ্যে যদি অনিয়ম দুর্নীতি হয়ে থাকে, অর্থাৎ সচ্ছল মানুষ যদি পেয়ে থাকে গরিব মানুষকে বাদ দিয়ে, তাহলে তো দ্রুত সেই গরিব মানুষকে দেয়া, সব গরিব মানুষ নিশ্চয়ই 57 লাখের মধ্যে পড়বে না। তো এক্ষেত্রে তৎকালীন সরকারের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশনের, তাদের তো নিশ্চয়ই হস্তক্ষেপ ছিল, মানে তাদের হাত ছিল যে তারা এটি হয়তো প্রভাবিত করেছে বা তাদের পছন্দসই ব্যক্তিকে দিয়েছে। ঢাকা শহরে বিশাল সংখ্যক মানুষ আছে যারা ঢাকার ভোটার নয়। এই কার্ডগুলো দেওয়া হয়েছে কিন্তু ভোটার আইডি কার্ড দেখে, অর্থাৎ যারা ঢাকার স্থায়ী বাসিন্দা। কিন্তু এই যে ভাসমান মানুষ, আপনার বস্তিবাসী, যারা রিক্সা চালক, হকার, তারা ঢাকার ভোটার না। সাধারণত 2-1 ব্যতিক্রম ছাড়া তারা ভোটার হচ্ছে তার নিজ নিজ এলাকা, আর কিন্তু সেবা দিচ্ছে কিন্তু তারা ঢাকা শহরে। এখন এই আইডি কার্ডের নামে, পরিচয়পত্রের নামে তাদের কিন্তু বঞ্চিত করা হয়েছে। এটা একটা বঞ্চিত। স্বজনপ্রীতি মাধ্যমে যদি ব্যক্তিবানদের, সচ্ছল ব্যক্তিদের দেওয়া হয়, তাহলে গরিবরা বাদ পড়েছেন। তো এই তালিকা যাচাই বাছাই করতে এত সময় লাগবে কেন? এবং সময় লাগার একটা বড় কারণ, এখন স্থানীয় সরকার ব্যবস্থা নেই। ইউনিয়ন পরিষদ আছে, কিন্তু অনেক চেয়ারম্যান পলাতক আওয়ামী লীগের সমর্থক হিসেবে, মানে পুরো প্রশাসনটা কাজ করছে না। আর এরপর একের পর এক যে সরকার সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্তটা সাধারণ মানুষের বিপক্ষে যাচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার সামনে তো অনেকেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন যে এটা সামাল দেওয়াই সরকারের পক্ষে কঠিন হবে। এক্ষেত্রে আমরা মনে করতে পারি সেনা সমর্থিত সরকার এসেও কিন্তু এরকম চাল নিয়ে বিপদে পড়েছিল। পরবর্তীকালে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে চলে গিয়েছিলেন, কারণ তারাও অনেক সংস্কার, অনেক যুগান্তকারী পদক্ষেপের কথা বলেছিলেন, রাজনীতির গুণগত পরিবর্তন আনবে, সব কিছু বদলে দেবেন। কিন্তু পরে তারাই দেশ সফর থেকে চলে গেলেন এবং নির্বাচন দিয়ে চলে গেল। নির্বাচন হলো এবং নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এখন আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি সহ অন্যান্য দল আছে। কিন্তু এই দলগুলোর মধ্যেও যে কী বলে এক ধরনের সাধারণ সহমত আছে তা বলা যাবে না। আমরা দেখি নেতা এক দল
আরেক দলের সম্পর্কে কটূক্তি করেন, শ্লেষ বাক্য বর্ষণ করেন এবং মানে এক ধরনের নিজের কর্তৃত্ব ছাড়া, নিজের ভালো ছাড়া নিজের কর্তৃত্ব রক্ষা কিভাবে হবে সে কারণেই প্রতিপক্ষ সাজায়। ছাত্র নেতৃত্বের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কি বলে বেশ দূরত্ব তৈরি হয়েছে, আবার অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়েছে। জুলাই ঘোষণা নিয়েও বেশ ধোঁয়াশা যে কি হবে, ঘোষণাটা কি হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, একজন উপদেষ্টা বলেছেন যে সরকার ঘোষণাপত্র দেবে না। আমরা ঘোষণাপত্রের বিষয়ে আলোচনায় যাব, এটি আমরা শিরোনামেও দেখেছি এরই মধ্যে এর আগে। আপনি ভোক্তাদের যেমন ভ্যাট বৃদ্ধির বিষয়টি আপনি ভোক্তাদের জায়গা থেকে বলছিলেন শিরোনামের আলোকে। আমাদের সামনে আরেকটি শিরোনাম রয়েছে একই পরিপ্রেক্ষিতে, সেটি হচ্ছে যে মরা ব্যবসা বাণিজ্যে খাঁড়ার ঘা, অর্থাৎ ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে, উদ্যোক্তাদের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টির কথা বলা হচ্ছে। সেখানে ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টিও বলা হচ্ছে এবং উদ্বেগ উৎকণ্ঠায় ব্যবসায়ীরা, এমন শিরোনাম। না, ব্যবসা বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হবে, চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এমনিতে অর্থনীতি মন্দা, গ্যাস সংকট, গ্যাস সংকট, এখন গ্যাসের দাম বাড়ানো হচ্ছে একদিকে, আবার গ্যাস সরবরাহ করতে পারছে না। আওয়ামী লীগের সরকারের সময় এবং ব্যবসায়ীরা কিন্তু বারবারই বলে আসছিলেন যে গ্যাসের দাম বাজার মূল্যে তাদের গ্যাস দেওয়া হলেও তারা যাতে এটা নিরবচ্ছিন্নভাবে পায়, তাহলে তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু এটি তো দেড়গুণ দুগুণ হতে পারে না, হওয়া উচিত নয়। আর যে প্রস্তাব এসেছে যে গ্যাসের দাম ছিল $30 টাকা, সেটি করা হবে 76 টাকা। এই যে মানে উল্লম্ফন, এটার তো ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বেই এবং অনেকেই এর বিরোধিতা করেছেন। কিন্তু সমাধান কি? তার মানে যে অংশীদারদের সাথে বসে এটা করতে হবে, ব্যবসায়ীদের সাথে বসে। আপনার সব ক্ষেত্রেই এখন গরিব মানুষের সাথে তো কেউ বসে না, সমস্যা হলো এটা। কারণ গরিব মানুষের কথা কেউ শোনেও না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে জয়ী হয়েছি, নতুন সরকার পেয়েছি এবং এই সরকারকে আমরা বলি জনগণের অভিপ্রায় সরকার, জনগণের প্রত্যাশিত সরকার, জনগণের সমর্থন। কিন্তু সেই সরকার যে সব সিদ্ধান্ত নিচ্ছে সেটা কিন্তু জনগণের পক্ষে যাচ্ছে না। অতীত সরকারের লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার অনেকগুলো চিহ্নিত করেছে, ধরার চেষ্টা করেছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু সেই মামলা নিয়েও কিন্তু অভিযোগ আছে। সবটা মিলে এক ধরনের যেভাবে চলার কথা সেভাবে চলছে না। একটা স্লোগান, খুব জনপ্রিয় স্লোগান ছিল, বাংলাদেশ, তোমার যা বলার কথা ছিল তাকে বলছে বাংলাদেশ। এখন বাংলাদেশ সেটি কবে বলবে, কিভাবে বলবে, সেই প্রশ্ন আসছে। অন্তর্বর্তী সরকারের সব ক্ষেত্রেই এক ধরনের কি বলে তাৎক্ষণিকতা লক্ষ্য করা যাচ্ছে। একটা সমস্যা আসলো, সমস্যাটা তাৎক্ষণিক সমাধান কি করে যায়, সেটা জুলাই আগস্ট যে অভ্যুত্থানের ঘোষণাপত্র থেকে শুরু করে যে কোনো কোন পক্ষ বেশি চাপ দিতে পারে সরকার সেই পক্ষের দিকে ঝুঁকে যায়। এটি তো কোনো কি বলে, সরকার তো নিজস্ব বিবেচনাবোধ, নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে সেভাবে যে কোনটা বৃহত্তর জনগণের পক্ষে যায়, বৃহত্তর জনগণের বিপক্ষে যায়। বিপক্ষে গেলে সেটি নেওয়া উচিত নয়। ব্যবসা বাণিজ্য যদি মন্দা থাকে, মন্দা আছে ইতিমধ্যে, এটি যদি চাঙ্গা না করা যায় তাহলে কিন্তু কোনো সংস্কারই কাজে লাগবে না। কারণ সংস্কার করবে তো মানুষকে দিয়েই করবে, মানুষের জন্যই করতে হবে, মানুষকে দিয়েই করতে হবে। সেই মানুষ যদি তার অস্তিত্বের সংকটে ভোগে তাহলে তো সেটি ভয়াবহ বিপদ ডেকে আনবে। আমরা আশা করি সরকার অংশীজনদের সাথে, ব্যবসায়ীদের সাথে আলোচনা করা উচিত, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত। আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধান আসতেও পারে। আপনি জুলাই ঘোষণাপত্র নিয়ে কয়েকবারই কথা বলছিলেন, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। আমরা জানি যে ঘোষণা তো যেটি দেওয়ার কথা ছিল এর আগে, তারপর সরকার দেবে বলে আমরা শিরোনাম দেখেছিলাম। এখন সর্বশেষ শিরোনাম আমরা এর আগের দিন যেটি দেখেছি সেটি হচ্ছে যে সরকার দেবে না, কারা কখন কোথায় দেবে সেই সরকার সহযোগিতা করবে। এখন জুলাই ঘোষণা, প্রথম ঘোষণা হচ্ছে স্বৈরাচারের পতন, এটাই হচ্ছে প্রধান ঘোষণা। পরবর্তী গণতন্ত্র প্রতিষ্ঠা,
গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারও একটা ব্যবস্থা যে তারা এটি এক্ষেত্রে তারা একটা বাহনের কাজ করবে, একটা পথ তৈরি করে দেবে, অনুঘটকের কাজ করবে। এখন সেই অনুঘটকের কাজ যারা করবে তাদের সাথে রাজনৈতিক দলগুলোর যদি বিরাট মতপার্থক্য থাকে এবং তাদের চাওয়া পাওয়ার যদি কোনো মিল না থাকে, তখন তো সেটা কাজ করবে না। আর রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আগে সরকারকে যতটা সময় দিতে চেয়েছে ততটা সময় এখন আর দিতে চাচ্ছে না। তারা মনে করছে যে নির্বাচন যত দেরি হবে দেশের সংকট আরও বাড়বে, সমস্যা আরও বাড়বে, এবং সরকার কোনো ব্যাপারেই শক্ত পদক্ষেপ নিতে পারছে না। এখন সরকারকে প্রমাণ করতে হবে যে তারা শক্ত পদক্ষেপ নিতে পারে। এখন তো আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আপনি থানা থেকে একজন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, মানে তাকে যশোর থেকে গ্রেপ্তার করে ঢাকার থানায় নিয়ে আসা হয়েছে, সেই থানা থেকে তিনি পালিয়ে গেছেন। এক্ষেত্রে তো মানুষের মধ্যে সন্দেহ দেখা দেবেই। পুলিশ যখন থানায় আসামিকে রাখতে পারে না, তাহলে তার দক্ষতা যোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবে, বা এর পিছনে অন্য কি রহস্য আছে। আমরা এক ধরনের যে আপনি জুলাই আগস্ট অভ্যুত্থানের পর সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন মানুষের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা কিন্তু এখন মিলিয়ে যাওয়া শুরু হয়েছে। তখন প্রায় সবাই ভেবেছে যে এই সরকারকে যারা সমর্থন করেছে এবং যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, যে অন্তর্বর্তী সরকার যে 2 বছর থাকে তাতেও আমাদের আপত্তি নেই। কিন্তু এখন কিন্তু সে কথাটা কেউ বলছে না এই কারণে যে সরকার তার কর্তব্য যেভাবে পালন করার কথা, মন্ত্রণালয়গুলো যেভাবে চলার কথা সেভাবে চলছে না, এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নানা অনিয়ম, জবরদস্তি, কি বলে পদোন্নতি ইত্যাদি ক্ষেত্রে অনিয়মের কথা আসছে। জনপ্রশাসনে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা চলছে। একদিকে প্রশাসন ক্যাডার, অন্যদিকে 25 ক্যাডার। এটি তবে আমি বলবো যে সরকার একটি ভালো সিদ্ধান্ত, ইতিবাচক সিদ্ধান্ত, এটি কার্যকর করতে কতটা পারবে যে এই দলীয় প্রশাসন সহ পররাষ্ট্র মন্ত্রণালয় সহ 3টি ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কমিটির মাধ্যমে এই বদলি বা পদায়ন এবং পদোন্নতি হবে। কারণ বিশেষ করে বদলির ক্ষেত্রে, পদায়নের ক্ষেত্রে, কারণ বিভিন্ন রকম চাপ দেওয়া হয় এবং সেক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষের বা মন্ত্রণালয়ের পক্ষে এটি ন্যায়ানুগ সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়। এ কারণেই তারা একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি করেছে, যেখানে স্ব মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান, কিন্তু অন্য মন্ত্রণালয়ের উপদেষ্টাও থাকছেন। সেখানে আমি মনে করি যে একটা ভারসাম্য তৈরি হবে এবং অনিয়ম অনেকখানি দূর হবে। এটি ভালো সিদ্ধান্ত, কিন্তু অন্য ক্ষেত্রেও এরকম সিদ্ধান্ত আসা উচিত। মামলা, আপনি জানেন যে অনেক মামলা হয়েছে, আইন উপদেষ্টা নিজেও বলছেন এর মধ্যে ভুয়া মামলা আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে ভুয়া মামলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি প্রমাণিত হয়। এখন প্রমাণিত হওয়ার জন্য তদন্ত করতে হবে। তদন্তের কাজটা কে করবে? যে পুলিশ মামলা করেছে বা যে পুলিশ মামলা নিয়েছে, ভুয়া মামলা নিয়েছে, তারা তার তদন্ত করবে না। আরেকটি বিষয় যে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইন, যেটা নিয়ে গত 18 সাল থেকেই এটা সোচ্চার। ডিজিটাল প্রতিবাদের মুখে, এমনকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের আপত্তি এবং প্রতিবাদ তাদের মুখে ডিজিটাল নিরাপত্তা আইন প্রথমে বাতিল করা হলো। পরবর্তীকালে সাইবার নিরাপত্তা আইনের নামে যেটি জারি করা হলো সেটাও খুব আগের আইনের চেয়ে কিছুটা শিথিল করা হয়েছে, কিন্তু তার ভিতরেও নিবর্তনমূলক অনেক ব্যবস্থা আছে। এই সরকার এসে সাইবার নিরাপত্তা আইনও বাতিল করেছে। মানুষ স্বস্তি বোধ করেছে, বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা যারা সবসময় এই আইন নিয়ে আতঙ্কে ছিলেন এবং আইনে ভুক্তভোগী অনেক সাংবাদিক, আমাদের অনেক সাংবাদিক বন্ধুর, সম্পাদক, বিশিষ্ট নাগরিক, মানবাধিকার কর্মী, তারা এই আইনের ভুক্তভোগী এবং আইনের আসামি। কিন্তু
বিগত সরকার আমলে যতগুলো মামলা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়নি, বেশিরভাগই করা হয়নি। ব্যতিক্রম থাকতে পারে এবং সাংবাদিকদের প্রতি মাসে হাজিরা দিতে হয়। সুতরাং এই মামলাগুলোর গুণাগুণ বিচার করবে কে? সেজন্য তো কোনো আমরা দেখলাম না যে কোনো কমিশন বা কমিটির মাধ্যমে এটা করা হচ্ছে। এমনকি অনেক ভুক্তভোগী উচ্চ আদালতে রিট করেছেন এই মামলার বিরুদ্ধে, কিন্তু সেই রিটেরও নিষ্পত্তি হচ্ছে না। এখন এক ধরনের অচল অবস্থা। এর মধ্যে যে সাইবার সুরক্ষা আইনের যে প্রস্তাব করা হয়েছে বা আইনের যে অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে, সেই অধ্যাদেশ নিয়ে প্রশ্ন আছে। সেই অধ্যাদেশে অনেক ক্ষেত্রে সেই পুলিশ কর্মকর্তার উপরই দায়িত্ব দেওয়া হয়েছে যে কোন নাগরিক দেশপ্রেমিক, কোন নাগরিক দেশপ্রেমিক নয় এটি নির্ধারণ করবে তারা। এবং এখানেও কিন্তু মালামাল জব্দ করার এখতিয়ার পুলিশকে দেওয়া হয়েছে। কিন্তু কেন? একমাত্র আদালতই বলতে পারে যে এই নাগরিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আদালতে নিষ্পত্তি হতে হবে, তারপর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। আর ডিজিটাল মাধ্যমে বা সাইবার মাধ্যমে যদি কেউ কারো সম্পর্কে কোনো মন্তব্য করে বা কারো এমনকি মানহানির কথা বলে, সেটা ফৌজদারি আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন? অন্যান্যও মামলা নেওয়া যেতে পারে। প্রচলিত যে আইন আছে সেই আইনে মামলা হতে পারে। এজন্য নতুন করে আইন প্রয়োজন আছে কিনা এ ব্যাপারে কিন্তু আইনজ্ঞরা প্রশ্ন তুলেছেন। মনে করি যে এই বিষয়টিও সরকারের ভাবা উচিত যে আইন তো হতে হবে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, আইন রাষ্ট্র বা ক্ষমতাকে সুরক্ষা দেওয়ার জন্য না। রাষ্ট্র হচ্ছে ব্যবস্থাপনার দায়িত্বে, জনগণের সুরক্ষাই হচ্ছে প্রধান। তা আমরা সবসময় দেখেছি, আগে অতীতেও দেখেছি, এখনও দেখছি, হয়তো ভবিষ্যতেও দেখব যে ক্ষমতাকে সুরক্ষা করার জন্যই আইনগুলো প্রণয়ন করা হয়। শিরোনাম দেখছিলাম, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক, লন্ডনের বিষয়ে শিরোনামটি করা হয়েছে ব্রিটিশ সরকারের বিষয়ে। এটা খুবই দুঃখজনক যে একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী, একজন বাংলাদেশি নাগরিক মানে বাংলাদেশ বংশোদ্ভূত, তিনি ব্রিটেনের অনেকবার 4 বার বোধহয় নির্বাচিত হয়েছেন এবং ছায়া মন্ত্রিসভার সদস্য ছিলেন, এবারে লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য এবং খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। তার বিরুদ্ধে এরকম অভিযোগ আসা এবং এর আগে পত্রপত্রিকা এসেছে। তবে আবার দেখলাম যে আমি টেলিভিশনে খবরে দেখলাম যে প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনও তার প্রতি আস্থা রাখতে চান, কিন্তু তার দলের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে অনেক এমপি তার পদত্যাগ দাবি করেছেন এবং সংবাদপত্রে এসেছে যে তার বিকল্প কে কে হতে পারে, এজন্য একটি তালিকাও তৈরি করা হয়েছে। এরকম অনিয়মের সাথে এবং আমরা যতই এখানে আইন প্রভাবিত করার চেষ্টা মানে কেন ব্রিটিশ আইনের প্রতি এবং আইন যারা প্রয়োগ করেন সেখানকার আদালত এবং পুলিশের প্রতি আমাদের সবারই আস্থা আছে। আর সেখানে ন্যায়ানুগভাবেই ব্যবস্থা নেওয়া হবে। যদি তিনি অন্যায় করেন থাকে তার বিরুদ্ধে সেটি শুধু মন্ত্রী না, যদি তিনি অন্যায় করে থাকেন, অন্যায় অর্থাৎ দুর্নীতির সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে তার মন্ত্রিত্ব তো যাবেই। তিনি এমপি থাকতে পারবেন কিনা সেই প্রশ্ন এসেছে। আর যদি অপরাধী না হয়ে থাকে, সেটা যদি তিনি প্রমাণ করতে পারেন, যেটি তিনি বলেছিলেন যে তিনি অস্বীকার করেছিলেন, সেটি সত্য হলে তাহলে তার পদে না থাকার কোনো কারণ নেই। এটি আমরা মনে করি যে সেখানে আইনানুগভাবেই হবে। এখানকার কেউ মানে অন্য কেউ এটা প্রভাবিত করতে পারবে, সেখানকার রাজনীতিক বা অন্য দেশের কোনো রাজনীতিক, সেটা মনে করি না। এটিও ন্যায়ানুগভাবেই বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত। তিনি অপরাধ করলে তার অপরাধের শাস্তি পেতে হবে, অপরাধ না করলে তিনি যে পদে আছেন সেই পদে থাকার অধিকার তার আছে। অনেক অনেক ধন্যবাদ জনাব সোহরাব হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইর নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।